হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল আমার চ্যানেলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করিনি। অনেকে আমাকে মেসেজ করতো যে দাদা নতুন ভিডিও আপলোড করো, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিও নতুন বানানোর সুযোগ পাইনি। কিন্তু আজকের এই ভিডিওটা আমি পার্টিকুলারলি বানাচ্ছি কারণ বানানোটা খুব দরকারি ছিল। প্রায় 4-5 দিন আরআরবি যেই সিবিডি 2 নিয়ে অনেক কিছু হয়ে গিয়ে তোমরা সবাই জানো, ঠিক আছে। 22 তারিখে তোমাদের আরআরবি যেই সিবিডি 2 এক্সাম হয়েছে, দুটো শিফটে এক্সাম হয়েছে, শিফট 1 এবং শিফট 2। অল ওভার ইন্ডিয়াতে একই দিনে দুটো শিফটে টোটাল এক্সাম হয়েছে। এবং 25 তারিখে তোমাদের আরআরবি যেই সিবিডি 2 এর অফিসিয়াল অ্যান্সার কিও পাবলিশ হয়ে গেছে। এবং অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে শিফট 1-এর যে নন টেকনিক্যাল পোর্শনের যে কোশ্চেনগুলো এসেছিল শিফট 2-তে অন্য জোনে, সেই কোশ্চেনগুলো হুবহু 50-50টা কোশ্চেন কিন্তু আবার রিপিট হয়েছে। শিফট 1-এ যে কোশ্চেন হয়েছিল অন্য জোনে গিয়েও সেই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। এবং এই যে ভুলটা অনেক স্টুডেন্টরা দেখতে পেয়েছে যে কোশ্চেন রিপিট হয়েছে, এই কোশ্চেন রিপিট হওয়ার পরে স্টুডেন্টের মধ্যে একটা বলতে পারো একটা হাল্লা টাইপের শুরু হয়ে গেছে। স্টুডেন্টরা চারিদিকের মধ্যে ডিসকাশন করছে, চিন্তায় পড়ে গেছে। এবং এই দেখে অনেক টিচাররাও অবজেকশন তুলেছে, এটা নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার টিচাররা অবজেকশন তুলেছে। এবং রেলওয়ে বোর্ড অবধি, আরআরবি অবধি এই খবরটা গেছে। এবং রেলওয়ে বোর্ডের কাছে এই খবরটা পৌঁছানোর পরে তারাও বুঝেছে যে কিছু হয়তো ভুল হয়েছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা কালকে যেমন বিকেলবেলা আরআরবি যেই সিবিডি 2 এর শিফট 2 সেটা সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছে। এবং শিফট 2 এক্সামটা আবার রি এক্সাম হবে। এবং ক্যান্সেল করার পরেও দেখলাম যে অনেকের মনের মধ্যে অনেক কনফিউশন, এবং স্টুডেন্টরা নিজেদের মধ্যে দুটো আলাদা আলাদা গ্রুপ তৈরি করে নিয়েছে, ঠিক আছে। কেউ কেউ বলছে শিফট 2 শুধু কেন ক্যান্সেল হবে, তাহলে তো শিফট 1 ছেলের জন্য অন্যায় হয়ে গেল, শিফট 1 রি এক্সাম হোক। আবার কেউ কেউ বলছে যে শিফট 1 এক্সাম রি এক্সাম কেন হবে, কারণ শিফট 1 এক্সাম তো পুরো করে ইন্ডিভিজুয়াল হয়েছিল, শিফট 2 এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কোনো রকম তোমাদের কোশ্চেন রিপিটেশনের ব্যাপার নেই। তো আমার এই বিষয়ে পার্সোনাল ওপিনিয়ন কি এবং এই সম্পূর্ণ বিষয়টা আমি কি বলতে চাই সেটা নিয়ে এক এক করে আসবো, ঠিক আছে। তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় নিয়ে শুরু করা যাক। প্রথমে আমি আসি সিবিটি 1-এ, সিবিটি 2-এ যে শিফট 1 ছিল শিফট 1 নিয়ে। এবার দেখো এই যে পার্টিকুলার যে স্টুডেন্টের মধ্যে ডাউট আসে, বিভিন্ন টিচাররা যে ভিডিও বানাচ্ছে বা বিভিন্ন যে সোর্সের থেকে ভিডিও আসছে বিভিন্ন, তোমরা দেখছো নিজেদের মনে কনফিউশন ক্রিয়েট করছো। তো এইটা কিন্তু এসছে শুধু কোশ্চেন রিপিটেশন নিয়ে। সিবিটি 1-এর কোশ্চেন শিফট 1-এর কোশ্চেন শিফট 2-তে রিপিট হয়েছে নন টেকনিক্যাল পোর্শনটা, ঠিক আছে। এটা কিন্তু এরকম কোনো মানে কোশ্চেন কারোর মনে আসেনি যে না কোনো একটা কোশ্চেন লিক হয়েছে বা কোনো একটা এক্সাম সেন্টারে পার্সিয়াল হয়েছে, এক্সাম সেন্টারের বাইরের ছেলেরা এসে পরীক্ষা দিয়েছে। এবার বিভিন্ন এক্সামে যেমন অবজেকশন আসে, যে অনেক সময় অবজেকশন আসতে হয়, সবথেকে বড় অবজেকশন কোশ্চেন লিক হয়ে গেল, বা তারপরেও সেন্টারটা তোমার হ্যাক হয়ে সেন্টারে ভালো করে তোমার পরীক্ষা কন্ডাক্ট হয়নি, সেন্টারের বাইরের লোকরা ঢুকেছে। কিন্তু রেলের ক্ষেত্রে কিন্তু সেসব কিচ্ছু হয়নি। শিফট 1 যথেষ্ট ফেয়ারভাবে তোমাদের যেমন এক্সাম হয় পুরোটাই ফেয়ারভাবে এক্সাম হয়েছে, এবং শিফট 1 হওয়া অবধি কোনো রকম প্রবলেম কোথাও হয়নি। কোনো জায়গা থেকে কোনো রকম টেকনিক্যাল প্রবলেম এরকম কিন্তু আসেনি যে না কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এক্সাম লেট হয়েছে, এরকম প্রবলেমও কিন্তু শিফট 1-এ কোথাও শুনতে পারিনি। তো শিফট 1 যে এক্সামটা হয়েছে সেটা সম্পূর্ণ ফেয়ারভাবে হয়েছে। এবং হ্যাঁ, এটা আরেকটা বিষয় বলা উচিত, তোমরা জানো, তবু আমি বলেইছি জানো না। এবার যে আরআরবি যেই হয়েছে, রেলওয়ে এমনভাবে এক্সামটা নিয়েছে যাতে নর্মালাইজেশন না হয়। প্রত্যেকটা জোনের যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের একটাই শিফটে অল ক্যান্ডিডেটের এক্সাম হয়েছে। অ্যাজ এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, ধরো আমি কলকাতা জোনের এক্সাম্পল নিচ্ছি। আমাদের কলকাতা, যদি কলকাতা জোন হয়, কলকাতা জোনের সিভিলদের কিন্তু আমাদের টোটাল সম্পূর্ণ এক্সাম হয়েছে ফার্স্ট শিফটে সম্পূর্ণ আমাদের এক্সাম কন্ডাক্ট করেছে সিভিলের। তো সিভিলের সম্পূর্ণ এক্সাম ফার্স্ট শিফটে হয়েছে, তার মানে কলকাতা জোনে কিন্তু আমাদের সিভিলদের আবার এক্সাম রিপিট হচ্ছে না। মানে অনেকে দেখলাম অনেকে মেসেজ করছে শিফট 1টাও ক্যান্সেল করা হোক, শিফট 1 রি এক্সাম হোক। দেখো যারা করছে তাদের জানি না কী খেয়ে তারা এইসব কোশ্চেন তুলছে মাথায়, ইললজিক্যাল সম্পূর্ণ কোশ্চেন, মাথায় একটা বেসিক সেন্স নেই তাদের, এটুকু বলতে পারি। যারা কোশ্চেনগুলো করছে সম্পূর্ণ ফালতু ডিসকাশন, মাথায় মিনিমাম বুদ্ধিটুকু নেই যে কি হলে কি না হয়, ডাউট মানে ফালতু ঝামেলা অন্য স্টুডেন্টের সঙ্গে করে বেড়াচ্ছে, ফালতু মানে ফ্রাস্ট্রেটেড পার্সন যাকে বলে। ফ্রাস্ট্রেটেড হয়তো লাভ নেই, পড়াশোনা করো, এই বছর হয় নেক্সট ইয়ার সিলেকশন পাবে, ফ্রাস্ট্রেট হয়ে লাভ নেই, অন্যকে উল্টোপাল্টা কথা বলে অন্যকে গালাগাল করে লাভ নেই, ঠিক আছে। যে অন্যরা কেন সুযোগ পাবে আমরা কেন পাবো না, এখানে সুযোগের কেন ব্যাপার নেই, সুযোগ সবাই পেয়েছিলে। যারা কলকাতা জোনে ছিলে তোমরা এক্সাম দিয়েছো, এক্সাম ফেয়ারভাবে হয়েছে, যে ভালো পারফর্ম করতে পেরেছে, যে ভালো এক্সাম দিয়েছে তার সিলেকশন হবে। অন্য জোনে কি হলো, অন্য জোনের কী হলো, সেখানে কীরকম এক্সাম হয়, ছেলেমেয়েরা আবার সময় পাচ্ছে, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কারণ
কলকাতা জোনের কাট অফ আলাদা বেরোবে, তোমার গুয়াহাটির আলাদা বেরোবে, ঠিক আছে, বিলাসপুরের আলাদা বেরোবে, মুম্বাইয়ের আলাদা বেরোবে। তো তুমি তোমার জোন নিয়ে ভাবো, তোমাকে অন্য জোনে কী হলো তোমার সেই নিয়ে ভাবা লাগবে না, ঠিক আছে। এটা এরকম হয়ে গেলে তোমার বাড়িতে কী হচ্ছে তোমার খোঁজ খবর নেই, পাশের বাড়ি তোমার বাড়িতে কী হলো তোমার দেখা যেতে, পাশের বাড়িতে কী হচ্ছে তুমি সেটা উকি মেরে মেরে দেখছো। তো সেরকম করে লাভ নেই না, তোমার বাড়িতে কী হচ্ছে তুমি সেটা দেখো। তোমার এক্সাম শেষ, তোমার কাজ শেষ, এবার হয় তোমার সিলেকশন হচ্ছে তাহলে হচ্ছে না, তোমাকে আর পাশের বাড়িতে কী হলো অন্য জনে কী হলো সেটা নিয়ে ভেবে লাভ নেই। এবার আসি শিফট 2 এর ব্যাপারে, ঠিক আছে। তাহলে আমি শিফট 2 যেমন হচ্ছে এই সিভিলের বিলাসপুরে সেকেন্ড শিফটে সিভিলের এক্সাম হয়েছে, ঠিক আছে, বিলাসপুরে আমি ধরছি, বিলাসপুরে হয়েছে। তো এবার যেটা কথা হলো শিফট 2 ক্যান্সেল হয়েছে, কারণ কি শিফট 1 এর যে নন টেকনিক্যাল আছে, নন টেক যে 50 নম্বর অ্যাজ ইট ইজ শিফট 2 তে আমাদের কপি হয়ে গেছে, শিফট 2 তে অ্যাজ ইট ইজ 50% কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল বলছি, তোমরা প্র্যাকটিক্যালি ভেবে দেখবে, মাথা গরম করে দিলে প্র্যাকটিক্যালি ভেবে দেখবে, ঠিক আছে। যতদূর আমি শুনলাম যে মানে অন্য জোনেও সেই কোশ্চেনটা কপি, মানে অন্য জোনে সেই কোশ্চেনগুলো এসছে, সেম জোনে না। তো ধরো কলকাতার শিফট 1 কোনো একটা নন টেকনিক্যাল এক্সাম দিয়েছে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা ফার্স্ট শিফট হলো, তারপরে তোমার বেরোতে সময় লাগলো, বেরোনোর পরে এবার শিফট 1 আর শিফট 2 এর মধ্যে কতটা টাইমের গ্যাপ ছিল অ্যাকচুয়ালি বলতে পারো। তুমি শিফট 1 দিয়ে বেরোনোর পরে তোমার কোনো বন্ধুর যদি শিফট 2 তে এক্সাম হয়ে থাকে, তোমরা মাঝখানে কতটা সময় ডিসকাশনের জন্য পেয়েছো বাই ফোন, বা তুমি বেরোনোর পরে কতটা তোমার কাছে ফ্রি টাইম ছিল তখন তুমি যে বন্ধুরা শিফট 2 দেবে তার সঙ্গে মানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে গল্প করেছে ফোনে, এরকম কি হতে পারে? তোমাকে যদি কোনো একটা স্টুডেন্টের সঙ্গে 50টা কোশ্চেন ডিসকাস করতে হয় যে শিফট 2 দেবে, তোমাকে মিনিমাম সময় দিতে হবে, ঠিক আছে। তো সে কতটা সময় দিতে পেরেছো, তবু আমি ধরে নিচ্ছি, বাট আরআরবিও মনে হচ্ছে, রেলওয়ে বোর্ড মনে করেছে না কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, হতে পারে কোনো ছেলে হয়তো কোশ্চেন ডিসকাস করেও নিয়েছে, এটা হতে পারে, অ্যাজাম্পশন করেছে, একটা ছেলে করলেও করেছে, ভুল হয়েছে, ঠিক আছে। যেহেতু একটি দেখলাম স্ক্রিনশট খুব ভাইরাল যাচ্ছে, আমি দেখলাম সেটাই, একজন কোশ্চেন সিবিটি শিফট 2 তে একজন স্টুডেন্ট আছে, তে নন টেকনিক্যাল এতটাই ভালো দিয়েছে, তারপরে 100 কাছাকাছি স্কোর আসছে, সে 50-এর মধ্যে 48টা ঠিক করেছে, একটা ভুল করেছে, এরকম কিছু একটা আমি দেখছিলাম। তো যেটা খুবই টাফ করা, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, সে নিজের হার্ডওয়ার্কও কিন্তু করতে পারে, এখন অসম্ভব বলে কিছু নেই। আজকাল দেখো তুমি টেকনিশিয়ানে কত কাট অফ যাচ্ছে, 92-93 কাট অফ যাচ্ছে, ঠিক আছে, 92-93 কাট অফ যাচ্ছে, মানে তোমার হায়েস্ট মার্কস 96, 97, 98 যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। হায়েস্ট মার্কস কিন্তু আমি দেখিনি, কিন্তু 92-93 কাট অফ গেছে। একবার হায়েস্ট মার্কস টেকনিশিয়ানে দেখো, তোমরাই খোঁজ করে দেখো কত এসছে, ঠিক আছে, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, বললাম আমি ধরলাম হয়তো না, তার সঙ্গে কোশ্চেন ডিসকাস করেছিল, সে এক্সাম দিয়েছে, সেজন্য তার ভালো গেছে, ধরে নিলাম, ঠিক আছে। সেজন্য আরআরবিও মনে করেছে পুরো শিফট 2 কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেছে, রি এক্সাম হবে। এবার কেন বলছি শিফট 1 এর সঙ্গে কোনো তাদের কোনো সম্পর্ক নেই শিফট 1 এর ক্যান্ডিডেটের সঙ্গে, কারণ শিফট 1 কলকাতা জোনে হয়েছে, শিফট 2 হবে আমাদের গুয়াহাটি জোনে, বা শিফট 2 হবে আমাদের বিলাসপুর জোনে, সেখানে সম্পূর্ণ আলাদা কম্পিটিশন। সময় যদি বেশি পাচ্ছে, যদি 30 দিন বেশি সময় পায়, 30 দিন, তাহলে সবাই 30 দিন পাবে, ঠিক আছে। সব বিলাসপুরের প্রত্যেকটা স্টুডেন্ট বিলাসপুরের যারা শিফট 2 তে এক্সাম হয়েছে সবাই 30 দিন করে সময় পাবে, প্রত্যেকটা স্টুডেন্ট 30 দিন করে সময় পাবে, এটা বুঝতে পারছো না? তো আলটিমেটলি কম্পিটিশন একই হয়ে গেল। এবং আমি এটাও বলে দিচ্ছি যে এই যে এক্সামটা পেছলো ধরো, এটা কিন্তু আলটিমেট যে রেজাল্ট যা এখন হলো, খুব বেশি পার্থক্য আসবে না। যেই ছেলে অলরেডি ভালো পড়াশোনা করেছে, এবারও 95, 100 পাচ্ছিল, 95, 100, সে কিন্তু আবার পরীক্ষা রি এক্সাম দিলে আজকে দিক 95, 100 আবার পাবে, ঠিক আছে। 15 দিন পরে দেখ সে আবার 100 আশেপাশে স্কোর করবে, ঠিক আছে। 1 মাস পরে দিলে আরও 2-3 নম্বর বাড়বেই, তার কমবে না, ঠিক আছে। আজকে যে সেটা তোমার 100 পাচ্ছে, এই এক্সামে যে 100 +-2 পাচ্ছে, 1 মাস পরে সে দিলে 103 +-2 তার হয়ে যাবে স্কোর, 2-3 নম্বর বাড়বে হয়তো পড়তে, আর কমবে না, ঠিক আছে। এবং আমি বলছি যেই তোমরা অনেকে ভাবছে না এই ছেলেরা হয়তো সিলেকশন হচ্ছিল না, খুবই কম নম্বর পেয়েছিল, 50-60 থেকে সে 100 পেয়ে যাবে, এটা কি পসিবল? কোনো পসিবল না। যেই ছেলেরা 60 পাচ্ছে এবং সে ভাবছে আমার এক্সাম রিশিডিউল মানে বিশাল কিছু করে দিলাম, যে ছেলেরা 60 পাচ্ছিল এতদিন হার্ডওয়ার্ক করেও, সে 1 মাসে কিন্তু 60 থেকে 100 নিয়ে যেতে পারবে না, খুব বেশি 60 থেকে 65 থেকে 70 অবধি নিয়ে যেতে পারে, খুব হার্ডওয়ার্ক করলে, সারা দিন রাত পড়াশোনা করলে, আরও খাটলে ম্যাক্সিমামটা 70 নিয়ে যেতে পারবে। তাদের খুব বেশি লাভ হবে না, কারণ যা উপরের স্টুডেন্ট তারা আগে করছে, যারা অলরেডি পাচ্ছে তারা আগে করছে। তো যে স্টুডেন্টরা আমি বলছি যেখানে রি এক্সাম হচ্ছে, আমি তাদের কথা পার্টিকুলার বলে দিচ্ছি, 95% প্লাস, 95% প্লাস স্টুডেন্ট যারা অলরেডি ভালো স্কোর করছিল, যারা অলরেডি এবার সিলেক্ট হচ্ছিল, তারাই আবার সিলেক্টেড হবে, যাদের এবার প্যানেলে নাম আসতো তারাই আবার আসবে। কেন বলছি? তারা ভালো প্রিপেয়ার আছে, অন্য থেকে এগিয়ে আছে বলে এবারও সিলেক্টেড হয়েছে, তারাও হবে। আমি 5% বললাম, এটা বেশি করে বললাম, ঠিক আছে। বাকি যে 5% বলে এটাও বেশি, এটা 1 থেকে 2% বা 3% অবধি যাবে, ঠিক আছে। চেঞ্জ হতে পারে, কেন হতে পারে? ধরো কোনো একটা স্টুডেন্ট টেস্ট সিরিজে ভালো স্কোর করছিল, সে মোটামুটি ধরো 100, 105 বা 95 এই রেঞ্জে স্কোর করছিল, ঠিক আছে।
কোনো কারণে ফাইনাল এক্সামের দিন যে কোনো কারণ হতে পারে, তার এক্সামের করে একটা এক্সাম পার্টিকুলার খারাপ দিতে পারে, তার খারাপ এক্সাম ছিল, সে সেখানে 85 আশেপাশে স্কোর করা শুরু করলো, মানে ফাইনাল এক্সামে 85 আসছিল তার, যেটা শিফট 2 এসে এক্সাম দিয়েছে 85, কিন্তু টেস্ট সিরিজে তার ভালো পারফরমেন্স ছিল। যে কোনো কারণ হতে পারে, এক্সামের দিন তার হয়তো কোনো কারণে ভুল অ্যান্সার মার্ক হয়ে গেছিলো, বা তার ব্রেন কোনো রকমভাবে হতে পারে না, ব্রেন ফ্ল্যাশ আউট হয়ে গেছিলো, যে কোনো কারণ হতে পারে, এক্সাম ফেয়ার এক্সাম টেনশনটা নিতে পারেনি, বেশি নেগেটিভ করে এসে সেজন্য তার ভুল বেশি চলে গেছে। তো সেই স্টুডেন্টরা আরও একটা সুযোগ পেয়েছে, যেহেতু তার টেস্ট সিরিজে পারফরমেন্স ভালো ছিল, তারা যদি আবার এই সেকেন্ড টাইমে মাথা ঠান্ডা রেখে এক্সাম দিতে পারে, হয়তো তারা 10-12 নম্বর বেশি পেয়ে তারা 180 স্কোর করে, যেই ছেলেটা লাস্টের দিকে সিলেকশন পাচ্ছিল, যে হয়তো ধর 95 কাট অফ যেত, 95 পাচ্ছিল, 94 পাচ্ছিল, 90 কাট অফ করে 90 পাচ্ছিল, সেই ছেলেটা হয়তো নেক্সট টাইম ভালো পারফর্ম করতে পারলো না, তাকে ছিটকে দিতে পারে। সেটা এই বললাম 5%, লেস দ্যান 5%, এরকম কেস হবে লেস দ্যান 5%, যারা নতুন ঢুকবে, নতুন ক্যান্ডিডেট ঢুকবে। বাকি যারা 60-65 রেঞ্জে ছিল এক মাসে, তারা কিন্তু এমন না বিশাল কিছু করে দেবে, ঠিক আছে? তো যারা এই কম রেঞ্জে আছো, 60-65-70 রেঞ্জে যারা পাচ্ছিলে, তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা এখনও শুরু করো। এই বছরে আর বেশি, মানে পরীক্ষা অবশ্যই দেবে তোমরা, কিন্তু এবছর বিশাল কিছু তোমরা এক্সপেক্ট করে নিও। তোমাদের উচিত ভালো করে টেকনিক্যাল পড়া নেক্সট ইয়ারের জন্য। 2025 আবার এক্সাম আছে, RRB যেই হবে, SSC হবে, বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল এক্সাম অনেক হবে এখন তোমাদের, ঠিক আছে? 2025-এর কথা মাথায় রেখে ভালো করে টেকনিক্যাল নলেজ আরও স্ট্রং করা, ঠিক আছে? তোমাদের এটা ভাবতে হবে। কেউ না ছেলে 100 পাচ্ছে, 105-10 পাচ্ছে, টেকনিক্যালে 65-70 পাচ্ছে, ঠিক আছে? তুমি কেন ওভারঅল 60-70 আটকে যাচ্ছ? তুমি 30 নম্বর কোথায় ল্যাক করছো? তোমাকে 30 নম্বর তো রিকভার করতে হবে না, ঠিক আছে? ওরা কী করে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এটা বললে হবে না। পাচ্ছে, তোমাকেও পেতে হবে, তোমাকে অতটা পড়তে হবে, তোমাকেও পেতে হবে, ঠিক আছে? তোমাকেও পেতে হবে। তারা হয়তো প্রিপারেশন বেশি দিন করেছে, আর ভয় পেলে চলবে না, যেটা অনেকে ভয় পায়, ঠিক আছে? যেটা ভয় পায় তারা উপর দিয়ে পড়ে চলে যায়। পিএসসি যেই এক্সাম দিচ্ছে না, এটা যে উপর দিয়ে পড়ে চলে গেলে, সারফেসে দিয়ে পড়ে চলে গেলে তোমাদের এক্সাম হবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। পিএসসিতে 140 যারা পেয়েছে ভুলে যাবে, এই কোশ্চেন তারা 140 পাবে না, 70% স্কোর তারা করতে পারবে না, ঠিক আছে? আলাদা লেভেলের কোশ্চেন হয় এখানে, যথেষ্ট কনসেপ্টুয়াল ডাটাবেস কোশ্চেন তো হয়, কনসেপ্টুয়াল কোশ্চেন হয়, যত দিন যাবে কনসেপ্টুয়াল কোশ্চেন আরও তোমাদের আসবে, ঠিক আছে? তো কনসেপ্ট ভালো করে পড়তে হবে, বারবার করতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। একটু যেটা কঠিন মনে হচ্ছে, যে এটা হয়তো আসবে না তোমার মনে হচ্ছে, সেটা ভালো করে পড়বে। আসবে না বলে আর কিছু হয় না, যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? আসবে না এই জিনিসটা আর নেই। সিলেবাসে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক পড়বে। যেগুলো বারবার রিপিট হয় সেগুলো ভালো করে পড়বে, যেগুলো রিপিট হয় না, যেগুলো কম এসছে সেগুলোও পড়বে, যেগুলো আসেনি সেগুলোও পড়বে। সিলেবাসে উল্লেখ করা প্রত্যেকটা টপিক তোমরা পড়বে, ভালো করে পড়ে বুঝে বুঝে পড়বে। ডেরিভেশন যেগুলো আমরা নর্মাল মানে কলেজে পড়ার সময় পড়েছি, ডেরিভেশন কী করে হচ্ছে কিনা হচ্ছে, ডেরিভেশনগুলোও দেখবে, ডেরিভেশনগুলো বুঝবে। প্র্যাকটিস না করলেও ডেরিভেশনগুলো বুঝবে, যখন সাবজেক্ট পড়ে ডেরিভেশনগুলো পড়বে, কী করে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখে নেবে, ঠিক আছে? ডেরিভেশন স্কিপ করে শুধু ফর্মুলা মুখস্থ করে নিলাম এরকম করবে না, ঠিক আছে? দিনকাল যাচ্ছে, ডেরিভেশনের মাঝখান থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? ওই ডেরাইভ যে করে হয়েছে ফর্মুলাটা, তার মাঝখানে কোনো জায়গা থেকে কোশ্চেন চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না, করতেই পারবে না। কনসেপ্টুয়ালি প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে, নাহলে তোমরা কিন্তু মানে যা কম্পিটিশন বেড়ে যাচ্ছে মার্কেটে, চাকরি পাবে না, এটুকু আমি বলে দিচ্ছি। তো এইটাই তোমাদের বলার ছিল আজকের ভিডিওটা, মানে সাবজেক্ট থেকে বেরিয়ে গিয়ে লাভ নেই। তো যেটা আমার কনক্লুশন ছিল, আমার মনে হয়, ঠিক আছে, ফালতু নিজেদের মধ্যে গন্ডগোল মারামারি করে লাভ নেই, যা এক্সাম আর হয়ে গেছে, যারা শিফট 1-এ এক্সাম দিয়েছে তাদের এক্সাম হয়ে গেছে, তাদের আর কারোর সঙ্গে গন্ডগোল মারামারি করে লাভ নেই। তোমার ফিউচার ডিসাইড হয়ে গেছে অলরেডি, তুমি এটা কিছু করতে পারো না। যারা শিফট 2-তে দিয়েছিলে সুযোগ পাচ্ছ, কিন্তু সবাই সেম সুযোগ পাচ্ছ। হ্যাঁ, যারা এই ক্যান্ডিডেট বললাম, যারা টেস্ট সিরিজ ভালো যাচ্ছিলো, ফাইনাল এক্সামে গিয়ে হয়তো কোনো কারণে মিস চলে গেছে, খারাপ হয়ে গেছে, তারা একটি সেকেন্ড সুযোগ পেলে, তারা যদি পারো মাথা ঠান্ডা রেখে এবার এক্সাম দাও। একটি সূক্ষ্ম চান্স পেয়েছো বলতে পারো, কারণ এত তাড়াতাড়ি জীবনে সেকেন্ড চান্স আসে না, ঠিক আছে? সেকেন্ড চান্সটা 1-1.5 বছর লেগে যায়, তোমরা 1 মাসের মধ্যে একটা সেকেন্ড চান্স পাবে। তো সেই জিনিসটা যদি তারা কাজে লাগাতে পারে, তারা কাজে লাগাবে। যে ছেলেটা 60-65 পাচ্ছিল, সে মানে খুব রেয়ার, হয়তো লাখে একজন তাও মনে হয় না আমার হবে, কারণ এখানে সবাই ভালো পড়াশোনায়, ঠিক আছে? যে ছেলে 60-65-55 পাচ্ছিল, সে 100 কোনোদিনও যেতে পারবে না 1 মাসে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে? তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর আমি বেশি লম্বা করবো না, ঠিক আছে? এইটুকুই ডিসকাশনের ছিল। তোমাদের যদি কিছু জানার থাকে এই বিষয়ে, বা আরও কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তাছাড়া তোমাদের বড় কিছু জানার থাকলে, বা হয়তো কমেন্টে ক্লিয়ার না হলে, তোমরা আমাকে টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করো বা ভয়েস মেসেজ পাঠাও, আমি তোমাদের শুনে রিপ্লাই দিই। তোমার টেলিগ্রাম আইডি না জানলে আবার লিখে দিচ্ছি আমি, আমার টেলিগ্রাম আইডি দেখে নাও। আমার টেলিগ্রাম আইডি ERRBSSE। এখানে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করো, ঠিক আছে? আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? একটু সময় লাগতে পারে, কিন্তু তোমাদের টেলিগ্রামে রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটা আর বড় করে লাভ নেই,
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আশা করছি খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে আমি দেখা করবো আর নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করবো। তো আমি টপিকটা আজকে এখানেই শেষ করছি। টাটা।